নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের তারাপদ রায়ের মাতাল সমগ্র থেকে দুটি খুব মজার গল্প পাঠ করে শোনাব। প্রথম গল্পটি তবুও মাতাল এবং দ্বিতীয় গল্পটি সেই সব মাতালেরা। আশা করি গল্প দুটি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ তারাপদ রায়ের মাতাল সমগ্র থেকে দুটি খুব মজার গল্প তবুও মাতাল এবং সেই সব মাতালেরা। পাঠক পাঠিকা আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। আমার মদের নেশা ধরে গেছে। শুকনো রুলটানা কাগজে নিরস ডট পেনে মাত্র ২-১০ অনুচ্ছেদ লিখে যদি এত নেশায় চুরচুর হয়ে যাই তাহলে যারা প্রকৃত নেশারস পিপাসু তাদের গতি কি হবে? আপাতত দুটো চরম দৃষ্টান্ত স্মরণ করা যেতে পারে। গভীর রাতে নেশা সাঙ্গ করে বাসে উঠেছেন এক মদ্যপ ভদ্রলোক। ফাঁকা বাস। উঠে একটা সিটে বসে পাশের সহযাত্রীকে জিজ্ঞাসা করলেন, দাদা, আমি কি বাসে উঠেছি? মাতালের সঙ্গে কেউ কথা বাড়াতে চায় না। সহযাত্রীটি সংক্ষিপ্ত জবাব দিলেন, তখন মদ্যপ জিজ্ঞাসা করলেন, দাদা, আপনি কি আমাকে চেনেন? সহযাত্রী আবার সংক্ষিপ্ত জবাব দিলেন, না। এবার মাতাল ভদ্রলোক উত্তেজিত হয়ে পড়লেন, যদি আপনি আমাকে নাই চেনেন তাহলে কি করে বুঝলেন যে আমি বাসে উঠেছি? হ্যাঁ, এ প্রশ্নের অবশ্য কোনো জবাব হয় না, কিন্তু মাতালের আত্মপ্রবঞ্চনার শেষ নেই। এক পানশালায় এক ভদ্রলোক প্রতিবারে ২ গেলাস করে পানীয় নিতেন। কৌতূহলী কেউ যদি জানতে চাইতো, একসঙ্গে ২ গেলাস কেন? ভদ্রলোক বলতেন, ১ গেলাস আমার নিজের জন্যে আর ১ গেলাস আমার বন্ধুর জন্যে। এরপরে যদি প্রশ্ন করা হতো, কিন্তু আপনাকে যে একা দেখছি, আপনার বন্ধুকে তো দেখতে পাচ্ছি না, ভদ্রলোক জবাব দিতেন, দেখবেন কি করে, সে তো বেঁচে নেই। এরপর আর কোনো প্রশ্ন থাকতে পারে না। তবুও যদি প্রশ্নকারী বলতেন, তাহলে ভদ্রলোক উত্তর দিতেন, ১ গেলাস আমার তৃষ্ণা নিবারণের জন্যে আর অন্য গেলাস আমার বন্ধুর আত্মার শান্তির জন্যে। এরকম বেশ কিছুদিন চলেছিল। তারপরে একদিন দেখা গেল উক্ত ভদ্রলোক অন্য ১০ জনের মতোই ১ গেলাস করে পানীয় নিচ্ছেন, আগের মতো ২ গেলাস নয়। এবার সেই পুরনো প্রশ্নকারী স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করলেন, কি হলো, ২ গেলাস থেকে ১ গেলাসে নেমে এলেন কেন? ভদ্রলোক করুণ কণ্ঠে জানালেন, শরীরটা ভালো যাচ্ছে না, ডাক্তার আমার মদ খাওয়া বারণ করে দিয়েছেন। আমি আর মদ খাচ্ছি না, শুধু বন্ধুর আত্মার শান্তির জন্য তার গেলাসটা খাচ্ছি। হ্যাঁ, নেশাতুরু ব্যক্তি যে কত রকম ভুল করে তার কোনো ইয়ত্তাই নেই। সেই ঘটনার কথা আমি আপনাদের আগেই বলেছি। নেশায় চুরচুর এক মদ্যপ ভদ্রলোক মধ্যরাত অতিক্রম করে বাড়ির কাছে এসে পৌঁছেছেন। এরপর পকেট থেকে একটা চাবি বার করে রাস্তার ধারের ল্যাম্পপোস্টে সেটা লাগাতে গেলেন। উল্টো দিকের ফুটপাতে থানার পুরনো জমাদার সাহেব ব্যাপারটা লক্ষ্য করছিলেন। এই নিরীহ মাতালকে তিনি বহুকাল চেনেন, কিন্তু আজ চাবি দিয়ে ল্যাম্পপোস্ট খোলার চেষ্টা করতে দেখে তিনি এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, একই করছেন? হ্যাঁ, করছেন কি? মাতাল ভদ্রলোক অমায়িক হাসি হেসে বললেন, দেখছেন না জমাদার সাহেব, নিজের বাড়িতে তালা খুলে ঢোকার চেষ্টা করছি।
সালা, এই চাবিটা কিছুতেই লাগছে না। জমাদার সাহেব নিজেও সন্ধ্যার দিকে কিঞ্চিত গঞ্জিকা সেবন করেছিলেন। তিনি রঙিন চোখে ল্যাম্পপোস্টের দিকে তাকিয়ে বললেন, এই আপনার বাড়ি? মত্ত ভদ্রলোক রীতিমতো আশ্বস্ত কণ্ঠে বললেন, আমার নয় কি আপনার বাড়ি নাকি? তারপরে ল্যাম্পপোস্টের চূড়ায় যেখানে লাইট জ্বলছে সেই দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন, দেখতে পাচ্ছেন না দোতলায় আলো জ্বলছে? আমার বউ আমার জন্য ভাত বেড়ে বসে আছে ওখানে। এরকম একটা করুণ গল্পের পরে একটা মধুর গল্প অনায়াসেই বলা যায়। প্রেক্ষাপটই একই। মধ্যরাত অতিক্রান্ত করে বাড়ি ফিরেছেন মত্ত ভদ্রলোক। শোয়ার ঘরে ঢুকে বিছানায় উঠতে গিয়ে ভদ্রলোক থমকিয়ে দাঁড়ালেন। তারপর প্রশ্ন করলেন, এই যে আলুলায়িত কুন্তলা স্খলিত বসনা সুন্দরী মহিলা, এত রাতে আমার বিছানায় শুয়ে আপনি কি করছেন বলতে পারেন? সদ্য নিদ্রোত্থিতা যুবতী রমণী আলগোছে পাশ ফিরে মুখোমুখি হয়ে ঢুলুঢুলু নয়নে বললেন, দেখুন, এই বিছানাটা খুব নরম, আমার খুব পছন্দ হয়েছে। টেবিলের ফুলদানি থেকে কি মধুর সৌরভ আসছে রজনীগন্ধার। এই রজনীগন্ধাগুলি আমিই রেখেছি। তাছাড়া এই ঘরটাও আমার খুব ভালো লাগে। অবশ্য ভালো না লাগার কথাই নয়, এই ঘরটা আমি সাজিয়েছি। সামনের জানালার ওই দিকে নীল রঙের ফরফরে পর্দা আমি কিনে এনেছি। মাতাল ভদ্রলোক এত কথা শোনার লোক নন, শোনার মতো অবস্থাও নয়। তিনি অস্থির হয়ে জিজ্ঞেস করলেন, তা এত সব আপনি করতে গেলেন কেন? নয়নধনুকে স্বরসংযোজন করে যুবতী রমণী আধো আধো গলায় বললেন, কেন করলাম? এমনি করলাম। আর তাছাড়া কি বলবো জানেন কি, আমি আপনারই বিবাহিত স্ত্রী। পুনশ্চ এবার আমরা একটা বারে যেতে পারি না, আমরা কোনো টেবিলে বসবো না, বরং একটা টেবিলের পাশে দাঁড়িয়ে দুই বন্ধু কি আলোচনা করছে তা মন দিয়ে শুনি। আমরা মোক্ষম মুহূর্তে এসে গেছি। এখন আসল আলোচনাটা হচ্ছে। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে মণিলাল, বেশি মদ খেলে তোর শরীরটা কি জ্বলে? মণিলাল বললেন, আমি মদ খেয়ে কখনো এমন বেহুশ হই না যে শরীরে আগুন লাগিয়ে পরীক্ষা করে দেখব যে শরীরটা জ্বলে কিনা। এবার আপনাদের পড়ে শোনাবো আমার দ্বিতীয় গল্প, সেই সব মাতালেরা। ইংরেজি কাব্য ব্যাকরণে প্যারোডি বলে একটা কথা আছে। প্যারোডির কোনো উপযুক্ত প্রতিশব্দ বাংলায় নেই। একটি ইঙ্গবঙ্গ অভিধানে দেখলাম প্যারোডির অর্থ লালিকা। এই অর্থের অবশ্য কোনো দাম নেই। যিনি প্যারোডি মানে জানেন না তার কাছে লালিকারও কোনো মানে নেই। প্যারোডি হলো কোনো বিখ্যাত গান, কবিতা বা গদ্যাংশের সরস পরিবর্তন। খুব ভালো উদাহরণ হলো রজনীকান্তের গান কাঙাল বলিয়া করিও না হেলা। প্যারোডি হয়েছিল বাঙাল বলিয়া করিও না হেলা। রবীন্দ্রনাথের বহু আলোচিত বহু পঠিত সোনার তরী কবিতাটির একটি প্যারোডি একদা খুবই বিখ্যাত হয়েছিল। শুনেছি সোনার তরী কবিতাটির একাধিক প্যারোডি হয়েছিল। আমি ছাত্রজীবনে জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতার প্যারোডি সচিত্র ভারত কিংবা ওই রকম কোনো কাগজে দেখেছি। এবার আমাদের নিবন্ধের উপজীব্য হলো মাতাল। প্যারোডি প্রসঙ্গটা এলো আমাদের বহু প্রিয় মদ্যপ মহোদয়কে জীবনানন্দের অন্য একটি বিখ্যাত কবিতার প্রথমাংশ প্যারোডি করে একটু তাৎক্ষণিক মজা পাওয়ার জন্যে। কবিতাটি বিখ্যাত জীবনানন্দীয় কাব্যরীতির একটি উজ্জ্বলতম নিদর্শন। কবিতাটির নাম
সেই সব শেয়ালেরা। এই কবিতাটির প্রথম কয়েক পংক্তি গঙ্গারামের হাতে দাঁড়িয়েছে। সেই সব মাতালেরা জন্ম জন্ম পানীয়ের তরে দিনের বিস্তৃত আলো নিভে গেলে ক্লাব ঘরে বারের ভিতরে নীরবে প্রবেশ করে। গঙ্গারামের উদ্ধৃতি দিয়ে যখন শুরু করেছি তবে তার কথাই হোক। মধ্যে একদিন এসে সে তার স্ত্রীর নামে নালিশ করল। আর বলবেন না আপনার বৌমার কথা, কি যে একটা খারাপ অভ্যাস করেছে। আমি জিজ্ঞাসা করি, কি খারাপ অভ্যাস? গঙ্গারাম বলল, রাত 2-2:30 পর্যন্ত জেগে থাকে। আমি প্রশ্ন করি, প্রত্যেকটি দিন? গঙ্গারাম জানায়, প্রায় প্রত্যেক দিন। আমি অবাক হয়ে বললাম, তা মা লক্ষ্মী এত রাত পর্যন্ত জেগে কি করেন? অম্লান বদনে গঙ্গারাম উত্তর করলেন, আমার জন্যে জেগে বসে থাকে। গঙ্গারামের স্ত্রী একদিন গঙ্গারামের নামে আমার কাছে নালিশ করতে এসেছিল। তাকে বলেছিলাম, তুমি তো বিয়ের আগে থেকে গঙ্গারামকে চিনতে, তা তুমি ওকে বিয়ে করতে গেলে কেন? গঙ্গারামের স্ত্রী বলল, বিশ্বাস করুন দাদা, আমি ঘুণাক্ষরেও টের পাইনি যে ও মাতাল। আমি অবাক হয়ে বলি, কিন্তু তখন তো গঙ্গা দিন রাত মদ খায়। গঙ্গারামের স্ত্রী বলল, আমি কিছুই বুঝতে পারিনি বিয়ের দিন পর্যন্ত। আমি বললাম, বিয়ের দিন বুঝি খুব মাতলামি করেছিল? সে বলল, না তা নয়, এর ঠিক উল্টোটা হয়েছিল। বিয়ের দিন কি মনে করে ও এক ফোঁটাও মদ ছোঁয়নি। ওর আচার আচরণ কথাবার্তা কেমন যেন অসংলগ্ন অস্বাভাবিক লাগছিল। বিয়ের পর বাসর ঘরে যখন ওকে সে কথা বললাম, ও বলল, ও কিছু নয়, আজ মদ খায়নি কি না তাই। পরে একদিন গঙ্গারামকে প্রশ্ন করি, তুমি এত মদ খাচ্ছ কেন? গঙ্গারাম বলল, কুসংসর্গে পড়ে আমার এই অবস্থা। সন্ধ্যাবেলা 4 বন্ধুতে মিলে 1 বোতল মদ কিনি। ওরা কেউই 1 পেগের বেশি খায় না, বাকি বোতলটা আমাকে একাকেই খেতে হয়। পুনশ্চ একা গঙ্গারামকে দোষ দিয়েই বা কি হবে? রাস্তায় এক হাফ ভদ্রলোক গোছের ব্যক্তি ভিক্ষা করছিলেন। আমার কাছেও তিনি 2 টাকা চাইলেন। তাকে টাকাটা দিতেই তিনি চলে যাচ্ছিলেন। তাকে আটকালাম, জিজ্ঞাসা করলাম, আপনি ভিক্ষার টাকা দিয়ে কি করেন? তিনি একটু ইতস্তত করে বললেন, কি আর করব, গোটা কয়েক টাকা হলে একটু চোলাই কিনে খাই। আমি জিজ্ঞাসা করলাম, মদ খান কেন? আবারও ইতস্তত করে ভদ্রলোক বললেন, এমনিতে ভিক্ষে করতে বড় লজ্জা করে, চোলাই খাই ভিক্ষে করার সাহস জোগাড় করার জন্যে। হ্যাঁ, অল্পে সুখ নেই, বিশেষ করে মদ ও মদ্যপের গল্পের বেলায়, তাই পরপর। এবং আবারও গঙ্গারামের পিঠে চড়ে। একদিন গঙ্গারাম এসে আবেদন করল, দেখুন, এই বয়সে এত মদ খেলাম, কিন্তু মদের ব্যাপারটা আজও ঠিক বুঝতে পারলাম না। আমি জিজ্ঞাসা করলাম, মানে? গঙ্গারাম বলল, গেলাসে 2 আউন্স মদ নিলাম পান করে শরীর গরম করব বলে, কিন্তু পান করার আগেই তার মধ্যে 2 টুকরো বরফ দিলাম শরীর ঠান্ডা করে বলে। এরপরে পান করার সময় উইশ করে বললাম, আপনার মঙ্গলের জন্যে বলে আপনাকে না দিয়ে নিজেই খেয়ে নিলাম। গঙ্গারামের কথাটা কিন্তু ফেলনা নয়। মদের ব্যাপার সত্যিই গোলমেলে। মাতলামিকে স্বেচ্ছা পাগলামি বলে অভিহিত করেছিলেন 2000 বছর আগের এক দার্শনিক। সাম্প্রতিককালে রাসেল তাঁর সুখের সন্ধানে গ্রন্থে মদ্যপানকে সাময়িক আত্মহত্যা বলেছেন। মদের মতো তরল জিনিস কঠিন করা উচিত হবে না, বরং আমরা তারল্যেই অবস্থান করি।
গঙ্গারামকে স্মরণ করা যাক। গঙ্গারামকে একদা তাঁর অফিসের বড় কর্তা বলেছিলেন, দেখো গঙ্গা, তুমি যদি এত পান করে সবসময় বেসামাল না হতে, তাহলে একদিন আমার মতোই তুমিও এই অফিসের বড় কর্তা হতে। গঙ্গারাম কিছুক্ষণ চুপ করে তারপর বলেছিল, কিন্তু স্যার যদি কিছু মনে না করেন তো বলি, মদ খেলে এখনই আমার মনে হয় যে আপনি নন, আমি এই অফিসের বড় কর্তা। একদিন বাড়িতেও বড় কর্তাগিরি ফলাতে যায় সে। সেদিন সকালবেলা 9:30টার সময় ঘুম থেকে উঠে তার সে কি হম্বিতম্বি। আমি যে বলেছিলাম অফিসের কাজ আছে, বেরোতে হবে, সকাল 6টার মধ্যে ডেকে দেবে। গঙ্গারামের চেঁচামেচি অল্প একটু শুনে তার স্ত্রী ঠান্ডা গলায় বলল, একদম চেঁচাবে না, চুপ। সকাল 7টায় বাড়ি এলে এসে শুয়ে পড়লে, এখন 9:30টায় ঘুম থেকে উঠে বলছো 6টার মধ্যে ডেকে দিতে, চুপ। স্ত্রীর এ ধরনের নির্দয় ব্যবহার গঙ্গারামের মনে লাগে, কিন্তু তার কোনো বহিঃপ্রকাশ নেই। সেই দিনই সন্ধ্যাবেলায় ক্লাবে বসে গেলাসের পর গেলাস মদ খাচ্ছিলেন গঙ্গারাম। তার টেবিলেই বসেছিলেন তার এক প্রকৃত শুভানুধ্যায়ী। তিনি জিজ্ঞাসা করলেন, এত পানীয় খাওয়ার প্রয়োজন কি? গঙ্গারাম বলল, আমার দুঃখগুলোকে এইসব গেলাসের মধ্যে ডোবাতে চাই। শুভানুধ্যায়ী মহাদয় একজন আমলা। তিনি জানতে চাইলেন, তা দুঃখগুলো ডুবল? গঙ্গারাম বলল, আগে ডুবত, এখন খুব চালাক হয়ে গেছে, গেলাসের মধ্যে সাঁতার কাটছে। এরপরে আরও একবার সন্ধ্যাবেলায় একটু পরে সে অফিসের ব্যাগ খুলে একটা মদের বোতল বার করল। বউকে বলল, ফ্রিজ থেকে একটা ঠান্ডা জলের বোতল দাও। শ্রীমতী গঙ্গারাম আঁতকে উঠলেন, জ্বরের মধ্যে ঠান্ডা জল? গঙ্গারাম বলল, দাও না। শ্রীমতী জল দেওয়ার পরে গঙ্গারাম পরপর 4 গিলাস খেল। তারপর শান্ত মনে বউকে বোঝালো, দেখো, মানুষ যেমন মাতাল হয়, রোগের ভাইরাসও মদ খেলে পাগল হয়। ভাইরাস মনের সুখে রক্তের মদ খায়, খেতে খেতে মাতাল হয়ে পড়ে, আর কোনো ক্ষতি করতে পারে না, কষ্ট দিতে পারে না। পুনশ্চ মদ্যপান যে সদা সর্বদাই ক্ষতিকর তা কিন্তু নয়। কখনো কখনো মদ্যপানের জন্যে উপকার হয়, এমনকি প্রাণ রক্ষা। না, এটা গঙ্গারামের কোনো গল্প নয়, আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কাহিনীটি বলছি। আমার পরিচিত এক ভদ্রলোক, তিনি আমার একরকম আত্মীয়, খুব রকচটা ব্যক্তি। তার উপরে প্রচণ্ড মদ্যপান করেন এবং তখন রাগের মাত্রাও চড়ে যায়। সবচেয়ে ভয়ের কথা, ভদ্রলোকের একটা রিভলভার আছে। সপ্তাহ কয়েক আগে এক সন্ধ্যাবেলা ভদ্রলোক প্রচণ্ড মত্ত অবস্থায় স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি করতে করতে টেবিলের ড্রয়ার খুলে রিভলভার বার করে স্ত্রীকে লক্ষ্য করে গুলি চালালেন। পরপর 2টি গুলি করার পর তার হুঁশ হলো কি সাংঘাতিক কাণ্ড তিনি করে ফেলেছেন। কিন্তু অতিরিক্ত মদ্যপানের ফলে হাত কাঁপতে থাকায় একটা গুলিও তার স্ত্রীর গায়ে লাগেনি। তিনি প্রাণে বেঁচে গেলেন, আর ভদ্রলোক নিজেও ফাঁসি কাঠে ঝোলা থেকে অব্যাহতি পেলেন। এই গল্পের মরাল হলো, মদ্যপানে কখনো কখনো উপকারও হয়।